শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আজ রয়েছে চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর, সাথে থাকছি আমি সোহেলি চাকমা। ইতিহাস ঐতিহ্যের অনন্য আয়োজন চট্টগ্রামের আব্দুল জব্বারের বলি খেলায় এবার শিরোপা উঠল কুমিল্লার বাঘা শরীফ রাসেলের হাতে। চূড়ান্ত লড়াইয়ে শ্বাসরুদ্ধকর এক পর্বে তিনি হারান কুমিল্লারই আরেক বলিকে। শুক্রবার বিকেলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে লালদিঘি মাঠে তৈরি বালির টার্ফে শক্তিমত্তার লড়াইয়ে নামেন দেশের নানা প্রান্ত থেকে আসা কুস্তিগিররা। খেলা দেখতে পুরো এলাকা পরিণত হয় লোকে লোকারণ্য। এবারের আসরে নিবন্ধন করেন 150 বলি। এর মধ্যে যাচাই বাছাই শেষে লড়াইয়ে অংশ নেয়ার সুযোগ পান নানা বয়সী 100 জন। এর মধ্যে শক্তির জোরে জিতেন 40 জন। সবশেষ ফাইনাল রাউন্ডে লড়েন 2 জন। বিজয়ীদের দেয়া হয় অর্থ পুরস্কার ও ক্রেস্ট। চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে যাওয়া এক লোকজ আসর আব্দুল জব্বারের বলি খেলা। শতবর্ষী এই বলি খেলা কেবল শক্তিমত্তার লড়াই নয়, এটিকে ঘিরে যে বৈশাখী মেলা বসে সেটিও এখন লোকজ সংস্কৃতির অংশ। মেলার গল্প জানব ইবেন মীরের কাছে ছবি তুলেছেন হারুনুর রশিদ। মোহাম্মদ সালাউদ্দিন এসেছেন ঢাকার মিরপুর থেকে। গ্রামের একতারের বেহালা বানিয়ে তা নিয়ে এসেছে চট্টগ্রামের বৈশাখী মেলায়। তার বেহালার সুরে মজেছেন পথ চলতি শ্রোতারা। কয়েকশো গানের সুর নিজের বেহালায় তুলতে পারেন সালাউদ্দিন। বংশ পরম্পরায় দীর্ঘ 40 বছর তিনি করছেন এই কাজ। তবে এবারের মেলায় এসে হতাশ তিনি। এই বছর যে কেন এরকম হলো, যে প্রশাসন এই যত দোকানদার আছে সবাইকেই বসতে দেয় না। কেউ যশোর থেকে, কেউ পাবনার থেকে, কেউ খুলনার থেকে, বরিশাল থেকে আসছে অনেক টাকা পয়সা খরচ করে। এরা যে যাবে, সে যাওয়ার টাকাও তো তাদের কাছে নেই। তাদেরকে উঠিয়ে দিচ্ছে, যাওয়ার জন্য ব্যবস্থা করে দেও, তাহলে তারা চলে যাবে। ব্যবস্থা যদি না করে তাহলে তাদের অত 2 দিন সময় দেও মেলাটা বসার জন্য, ব্যবসা করার জন্য। আব্দুল জব্বারের বলি খেলা শত বছরের ঐতিহ্যের এই আয়োজন কেবলই শক্তিমত্তার প্রদর্শন নয়, একে ঘিরে বসে বৈশাখী মেলা। যে মেলার জন্য কেবল চট্টগ্রামের মানুষ নয়, পুরো বছর অপেক্ষায় থাকেন দেশের নানা প্রান্তের ক্ষুদ্র ব্যবসায়ীরা। কি নেই এখানে? সংসারে নিত্য ব্যবহার্য হরেক রকমের জিনিস মেলে এই মেলায়। হাড়ি পাতেল থেকে শীতল পাটি, আসবাব কিংবা 100 রকমের ফুলদানি, গয়না থেকে কাপড় চোপড়, সবই স্থান পেয়েছে ছোট ছোট স্টলে। এবারও লোকজ সব পণ্যের সমাহার ঘটিয়েছেন ব্যবসায়ীরা, যাদের মূল ব্যবসায়ী চলে এই বৈশাখী মেলাকে ঘিরে। তবে প্রতি বছর লালদিঘির চারপাশ জুড়ে মেলা বসলেও এবার কোনো সড়কে দোকানপাট বসতে দেয়নি পুলিশ। বেচা কিনা আপনি গেছেবারের তুলনায় এবার আপনি কম, আর আপনার ওই যে প্রশাসন ঝামেলা করতেছে, দিতেছে না। বস্তা দিলে তারপরে তো বেচা কিনা একটু হবে। বগুড়া থেকে আইছি, মনে করেন বেচা বিক্রি না করলে যাইতে পারবো না আর কি। আমরা এই যে বাচ্চাদের খেলনা ঢোল নিয়ে আসছি, এটি 100 টাকা করে বেশি, কিন্তু আসছি তখন দোকানদারি করতে পারতেছি না, বেচবো কি। তবে এবার পরিসর কম হলেও পছন্দের জিনিস কিনতে পরিবার পরিজন নিয়ে মেলায় আসেন নানা বয়সী মানুষ। গ্রামের ঐতিহ্যবাহী সব পণ্যের সমাহার, তাই নিজের সন্তানদের এসবের সাথে পরিচয় করিয়ে দিতে আনছেন অভিভাবকরা। পাখা কিনতে এসেছি, অনেক গরম লাগছে এই জন্য, বাট সবকিছু অনেক দাম বলছে। মাটির জিনিস, তারপর হচ্ছে বেতের জিনিস, এই যে মোড়া, এগুলো তো আমরা আসলে দেখতে পাই না শহরে। তো এখানে আসলে আমাদের এই জন্য ভালো লাগে এবং প্রতি বছর আসা হয় ঘুরে ঘুরে। এখানে যে বাঙালি জিনিসগুলো পাওয়া যায়, অনেকে বাচ্চারা চিনা না, এগুলো অনেক বাঙালি জিনিস আছে যেগুলো বাচ্চারা দেখে নাই, চিনা নাই, কোনো পরিচিত না, এই জন্য বাচ্চাদের পরিচিত করে। প্রতি বছরে উদযাপন করে চট্টগ্রামের জব্বারের বলি খেলা। ভালোই দেখতে ভালো লাগে, মানুষের আগেরকার ঐতিহ্য ধরে রাখে। বৈশাখী মেলা তো শুদ্ধ একসাথে হয়। আমাদের চিটংয়ের একটা ঐতিহ্য এটা জব্বারের বলি খেলা, প্রতি বছর হয়, এটা খুবই ভালো লাগে এবং এমন কিছু দেশীয় জিনিস পাওয়া যায় যেটা সারা বছর পাওয়া যায় না। আগের ঐতিহ্য এগুলো ধরে রাখছে এখানে, মনে করেন এটা আমাদের জন্য অনেক, চট্টগ্রামের জন্য এগুলো একটা গর্বের ব্যাপার। এটি কেবল চট্টগ্রামের নয়, দেশের সবচেয়ে প্রাচীন বৈশাখী মেলার অন্যতম, যার বয়স পেরিয়েছে 115 বছর। তাই বলি খেলার পাশাপাশি এই মেলা যাতে টিকে থাকে সে চেষ্টার কথা বললেন আয়োজকরা। প্রশাসন, ব্যবসায়ী সবাই মিলে একটা সিদ্ধান্ত আসবে। শুক্র শনিবার আগামী 2 দিন বন্ধ আছে, মানুষের জন্য কম হবে, ওইটা ব্যবসায়ীরা যাতে একটু
তারা নিরাপদে ব্যবসাটা করতে পারে, এই স্পেসটা যদি দেওয়া হয় আমার মনে হয় ভালো হবে, সবাই খুশি হবে। শুধু কি নানা পণ্যের পসরা, রয়েছে গ্রামীণ ঐতিহ্যের নাগরদোলা। লাল দিঘি মাঠের চারপাশ জুড়ে 3 দিনের এই মেলা চলবে শনিবার পর্যন্ত। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরের বদরপাতির বনেদি ব্যবসায়ী আব্দুল জব্বার বলি খেলার সূচনা করেন 1909 সালে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে। কি সেই প্রেক্ষাপট, কালের পরিক্রমায় কতটা জৌলুস ধরে রাখতে পেরেছে ঐতিহ্যের এই আয়োজন, শুনব আব্দুল জব্বারের নাতি ও বলি খেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদলের কাছে। মরহুম আব্দুল জব্বার সওদাগর এই ঐতিহাসিক লালদিঘি ময়দানে এই বলি খেলার প্রচলন করেন। তখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি যুব সমাজকে একত্রিত করার জন্য, তাদের শারীরিক কসরত শেখানোর জন্যই এই খেলার আয়োজন। তারই ধারাবাহিকতায় আজ 116তম আসর। এইটা যদিও আব্দুল জব্বার সাহেবের নামে খেলা, আমাদের পরিবারের আমার দাদা হন ওনার খেলা, কিন্তু আমি মনে করি এটা পুরো চট্টগ্রামবাসী এবং তথা বাংলাদেশের একটা ঐতিহাসিক ধারক ও বাহক। চারই ধারক সবাইকে মিলে সবাই চট্টগ্রামবাসী সবাইকে মিলে আমরা এই খেলাটা পরিচালনা করি। এখানে তো ধরেন এখানে চিটাঙ্গে তো অনেক বলি খেলা ছিল, এখন এখন কোনোটা এত স্থায়ী হয়নি, কারণ এই বলি খেলাকে চট্টগ্রামবাসী তাদের নিজের প্রাণের খেলা মনে করে নিয়েছে। আমাকে অনেক তো বলি খেলায় লিফলেট ছাড়তে হয়, অনেক কিছু করতে হয়, কিন্তু এই বলি খেলাতে আমাকে কোনো লিফলেট কোনো কিছু করতে হয় না, যার দরুন স্বস্ফুতভাবে ব্যবসায়ীরা এই বলি খেলাতে তাদের পসরা নিয়ে বিক্রি করার জন্য চলে আসে। আমরা তখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে বাঙালি সমাজকে করতেছে, এই যে শারীরিক কসরত শেখানোর জন্য আজকে ব্রিটিশ বিরোধী থেকে আমরা পাকিস্তান হয়েছি, এখন পাকিস্তানের থেকে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি। নিশ্চয়ই এটার একটা ধারাবাহিকতা চলে আসতেছে। আগে খেলাটা ছিল শুধু লালদিঘি ভিত্তিক, মাঠ ভিত্তিক খেলাটা হতো, এখন কিন্তু সেটা আপনার পরিসর প্রায় 4 কিলোমিটার পুরা লালদিঘি পার হয়ে কোতোয়ালি থানা, এদিকে শহীদ মিনার, এদিকে সিটি কর্পোরেশন অফিস, এদিকে জেল রোড পুরা কভার করে 4 কিলোমিটার হয়ে এখন বলি খেলা লালদিঘি মাঠে হয় এবং মেলাটা তার চারিদিকে পরিধি বিস্তৃত করেছে। আমার মতে একটা সারা বাংলাদেশ মিলে একটা বলিদের এই যে বাঙালি ঐতিহ্যটা ধরে রাখার জন্য একটা একাডেমি করা প্রয়োজন। এবার তো একটু ভিন্নভাবে আমরা আমাদের পারিবারিকভাবে একটা কমিটি গঠন করেছি এবং এই খেলার পরে আমরা বিভিন্ন ক্রীড়াবিদ, সাংস্কৃতিক কর্মী, রাজনীতিবিদ সবাইকে নিয়ে আমরা একটা শক্তিশালী কমিটি গঠন করব। তারই পরিবর্তে যে আমরা প্রস্তাবনা রেখেছি, ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করতে চেষ্টা করব। আশা রাখি আমরা যেমন কেউ তো আর সারা জীবন বেঁচে থাকবে না, অবশ্যই এটা চলতে থাকবে, ধারাবাহিক চলতে থাকবে। আমাদের ফ্যামিলিরা, আমার ভাইয়ের ছেলেরা আছে, আমার পাড়া প্রতিবেশীরা আছে, আমার সবাই মিলে চট্টগ্রামবাসী আছে, সাংবাদিক ভাইরা আছে, সবাই মিলে আমি আশা করি এই মেলাটা চালিয়ে নিয়ে যাব। গ্রীষ্মের খরতাপে প্রকৃতিতে যখন রুক্ষতার ছাপ, তখন পাহাড়ের পথে পথে ফুলের পরশ। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল কিংবা রাধাচূড়ার মোহনীয় রূপে চোখ জুড়াচ্ছে লাল পাহাড়ের খাজে, যাতে মুগ্ধ মানুষজন। রাঙামাটি থেকে নয়নাভিরাম সেই ফুলের গল্প জানাচ্ছেন জিয়াউল হক। রাঙামাটি একটি পর্যটন নগরী। এই পর্যটন নগরীতে সারা বছরই কম বেশি পর্যটক আসে, তার মধ্যে শীতকালে সবচেয়ে বেশি পর্যটক আসে। কিন্তু এই সময়টা ছিল পর্যটকের জন্য একটা উপযুক্ত সময় বলে মনে করেন যে এখানকার যারা স্থানীয় পর্যটন ব্যবসায়ী তারাও মনে করেন যে স্থানীয়। এটার কারণ হচ্ছে অন্যতম যে বর্ষার এই সময়টাতে রাঙামাটির যে পথে পথে যে নানা ধরনের ফুল আছে সেগুলো আসলে ফুটতে থাকে। যেমন দেখছেন আমার পিছনে এক ধরনের ফুল আছে, শিমুল, জারুল, কৃষ্ণচূড়া সহ নানা ধরনের ফুল ফুটে থাকে এবং এই ফুলগুলোকে কেন্দ্র করে রাঙামাটি শহরে স্থানীয় পর্যটকরা সারাদিনই ঘুরে বেড়ায়। তারা চেষ্টা করেন এই ফুলের সাথে ছবি তোলার। এই সময়টাতে পর্যটকরা যদি রাঙামাটিতে বেড়াতে আসেন তারা কিন্তু অন্যরকম একটা সময় উপভোগ করতে পারবেন। কারণ হচ্ছে এই সময়টাতে পাহাড়ের যে গাছগুলো রয়েছে সেখানে সেই গাছগুলোতে কচি পাতা সৃষ্টি হয়েছে এবং ফুলগুলোতে যে দারুণ একটি সৌন্দর্য, সেটি আসলে রাঙামাটির সৌন্দর্যকে আরো বেশি বৃদ্ধি করছে। বর্ষার যে আমন্ত্রণ, বৃষ্টির যে ছোঁয়া লেগেছে, জারুল ফুল যে এত সুন্দরভাবে ফুটে আছে, কৃষ্ণচূড়া ফুলগুলো রঙিন হয়ে উঠেছে চারিদিকে, এটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগে বা ভালোই লাগে আমাদের। এটা হচ্ছে জারুল গাছ, এখানে আপনার ফুলগুলো এই সিজনে ফুটে
এখন মনে করেন এখানে আমরা বসে বাতাস খাচ্ছি, এটা অনেক সুন্দর আর কি দেখার মতন। প্রকৃতিতে এখন জারুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, তারপরে অন্যান্য গ্রীষ্মের ফুল যেগুলো আছে এগুলো সমারোহ আমরা দেখবো নিশ্চয়ই, যদি আমরা রাস্তার ধারে দেখি বা বিভিন্ন পাহাড়ে দেখি। তো এই সময় এই ফুলগুলো ফুটে, তো এই সময় যখন এই ফুলগুলো ফুটে তখন রাঙামাটির প্রকৃতি একটা অন্যরকম সৌন্দর্য ধারণ করে। এই সময়ে পর্যটকরা আসে, দেখে এবং ছবি তোলে। এতে করে আমার মনে হয় এটা রাঙামাটিবাসীর জন্য ভালো, রাঙামাটির যে পর্যটন নির্ভর অর্থনীতি এটার জন্য খুবই ভালো হবে। বিষয় কিছুদিন আগেও রাঙামাটি শহর ছিল খুবই রুক্ষ, কিন্তু এখন বর্তমানে বৈশাখের যেই এই রৌদ্রতাপে এবং বৃষ্টির ফলে আমাদের রাঙামাটি শহরের প্রকৃতি হয়ে গেছে আরো সুন্দর এবং ফুলে ফুলে ভরে গেছে। তো আমি আশা রাখি যে রাঙামাটিতে আরো সুন্দর সুন্দর প্রকৃতির যাতে আরো ফুটে ওঠে, সেজন্য আমাদের যে রাঙামাটি পৌর কর্তৃপক্ষ রয়েছেন এবং বিভিন্ন আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছেন, যে রাঙামাটি শহরটা যাতে আরো সুন্দর করা যায়। যেমন আমাদের এখানে রাঙামাটিতে প্রকৃতি সুন্দর করার জন্য রয়েছে কৃষ্ণচূড়া, জারুল, এই টাইপের গাছ রয়েছে। তো পুরো রাঙামাটির সিম্বল অফ রাঙামাটি আমরা যদি বলে থাকি, রূপের রানী রাঙামাটি, এটার জন্য কিন্তু এই সুন্দর সুন্দর গাছগুলো যদি লাগানো হয় আমাদের প্রকৃতি আরো অনেক সুন্দর হবে বলে আমি মনে করি। শুধু সড়কের ধারেই নয়, আমরা দেখেছি যে বাসা বাড়িগুলো তো আছে সেগুলো আসলে নানা ফুলে ছেয়ে গেছে এই যে এই সময়টাতে। এই ফুলগুলো দেখতেও আসলে খুব সুন্দর দেখাচ্ছে। রাঙামাটি শহরের যে ছোট্ট শহর, এই শহরের এই ফুলগুলো দেখছেন স্থানীয় পর্যটকরা এবং হচ্ছে দূর দূরান্ত থেকে পর্যটকরাও আসছেন এবং যারা এসব ফুলের পাশে ছবি তুলছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছেন, রাঙামাটি শহরের যে সৌন্দর্যটা সেটি আসলে এই ফুলের কারণে আরো বেশি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এবং যারা রাঙামাটির যে পৌর প্রশাসক রয়েছেন, এছাড়াও রাঙামাটির যে জেলা প্রশাসন রয়েছে, তারা যদি এই রাঙামাটি শহরের বিভিন্ন ফুলের গাছগুলো লাগিয়ে যদি রাখেন তাহলে যে ভবিষ্যতে যে ফুলে ফুলে ছেয়ে যাবে পুরো শহর। রাঙামাটি যে পর্যটকের যে শুধু শীতকালেই তখন আসবে না, তখন এই ফুল দেখতে আসলে দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা রাঙামাটিতে ছুটে আসবেন, যার ফলে রাঙামাটির পর্যটনের এইসব ফুলগুলি হতে পারে রাঙামাটির পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। এবং পর্যটকরা বেড়াতে আসলে এখানে রাঙামাটির অর্থনীতিটাও আসলে অর্থনীতির চাকাও ঘুরবে বলে তারা বিশ্বাস করেন। নেই হাতি ঘোড়া, নেই পাইক পেয়াদা কিংবা লাঠিয়াল, নেই জমিদার বাড়িও। তবু চাঁদপুরের এক জমিদার বাড়ি মানুষের কাছে এখনো হয়ে আছে শ্রদ্ধা, ভালোবাসার স্থান। সেটি রূপসা জমিদার বাড়ি। শহর থেকে 40 কিলোমিটার দূরের এই জমিদার বাড়িতে আজও ছুটে যান মানুষজন। আল ইমরান শোভন জানাচ্ছেন বিস্তারিত। কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে চাঁদপুরের ঐতিহাসিক রূপসা জমিদার বাড়ি। চাঁদপুর জেলা শহর থেকে 40 কিলোমিটার দূরে ফরিদগঞ্জ উপজেলার সদরের রূপসা এলাকায় এই ঐতিহাসিক বাড়ির অবস্থান। শুধু চাঁদপুর জেলাই নয়, দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এই ঐতিহাসিক বাড়িটি দেখতে প্রতিনিয়ত এখানে ভিড় জমান। এখানে জমিদার বাড়ি আছে, সুন্দর একটা গেট আছে, এখানে ভবন আছে, ভিতরে বাড়ি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে। এখানে জমিদাররাই আপনার মসজিদ মাদ্রাসা করছে। এখানে ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, পুরাতন আমল থেকে এটা তৈরি করা। এখানে অনেক মানুষ আসে ঘোরাঘোরা করতে। আর এখানে বাড়িটা প্রাকৃতিক দিক দিয়ে অনেক সুন্দর, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, দেখে, ঘুরে, এখানে সময় কাটায়। ফ্যামিলি নিয়ে আসার মতো, সময় কাটানোর মতো সুন্দর একটা পরিবেশ এটা। এখানকার যারা জমিদার ছিলেন তাদের ছিল এলাকা জুড়ে বেশ সুখ্যাতি। তারা এখানকার শিক্ষা বিস্তারে, বিশেষ করে বিভিন্ন ধরনের তারা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং এলাকার রাস্তাঘাট উন্নয়নে তাদের ছিল ব্যাপক অবদান। আজও এই জমিদারদের যারা উত্তরসূরি রয়েছেন তাদেরকে এলাকার লোকজন বেশ শ্রদ্ধা চোখে তারা দেখেন। আমাদের রূপসা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি পূর্বপুরুষ থেকে ওনারা ভালো মানুষ ছিলেন। ওনারা এই দেশে ব্রিজ, কালপ্যাট, বাজার, রাস্তাঘাট, মসজিদ, স্কুল, মাদ্রাসা সকল কিছু ওনারা ওনাদের নিজেদের অর্থায়নে করছে। পূর্ব থেকে যখন আহমদ গাজী চৌধুরী থেকে ওনার মেয়ে জমিদারি পেয়েছে সৈয়দ তফরুন্নেসা চৌধুরানী। সৈয়দ তফরুন্নেসা চৌধুরানী মৃত্যুর পর ওনার ছেলে পেয়েছে জমিদারি আলহাজ খান বাহাদুর সৈয়দ আবরিজ চৌধুরী রসুমিয়া থেকে পেয়েছে ওনার বড় ছেলে সৈয়দ নান্নু মিয়া সাহেব। এখন ওনার ছেলের হাতে আছে আরিফ মিয়া সাহেব। ওনারা, আমরা ওনাদের বাড়িতে পূর্বপুরুষ থেকেই থাকি, আজও আছি। আমাদের সাথে ওনারা অনেক ভালো আচরণ ব্যবহার করে। পূর্বপুরুষের থেকেও জমিদার খুব ভালো ছিল। এদের বাড়িতে এখনো বর্তমানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে। মসজিদ, মাদ্রাসা, পোস্ট অফিস, এদের বাড়িতে বাজারটা ওদের।
এই এলাকাতে আরো সুনাম, বহুত সুনাম আছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। আমাদের আশেপাশে যত জমিদার বাড়ি ছিল ওনারা অত্যাচারী হলো, এই জমিদাররা ছিলেন অনেকটাই ভালো এবং সহৃদয় মানুষ। তারা এখানে নিজেদের এলাকার সৌন্দর্য বর্ধনে অনেকগুলো স্কুল তৈরি করেছে, মাদ্রাসা তৈরি করেছে এবং একটি মসজিদ তৈরি করেছে। এবং আমাদের রূপসাতে, শুধু রূপসাতে নয়, পুরো চাঁদপুরে তাদের একটি সুনাম রয়েছে। অনেক পুরনো জমিদার বাড়ি, প্রায় 300 বছর প্লাস। আর এখানকার জমিদাররা আগে থেকে অনেক ভালো, নামাজি কালামি ছিল শুনছি, এই জন্য ওনাদের জমিদারিত্ব এখনো আছে। এখনো ওনাদের জমিদারিত্ব বিলুপ্ত হয় নাই। ওনার আত্মীয় স্বজন, ছেলে নাতিপুতিরা এখানে থাকে। এই বাড়িটিতে ঢুকলেই একটি সুদর্শন গেট চোখে পড়ে এবং একটি নান্দনিক মসজিদ রয়েছে। এবং এই জমিদার বাড়ির যেসব ভবন রয়েছে, এই ভবনগুলিতে তৎকালীন জমিদারদের ব্যবহৃত বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং বিভিন্ন ধরনের সামগ্রী যারা দর্শনার্থী আছেন তাদের বেশ নজর কাড়ে। পর্যটন এলাকা বান্দরবান, যেখানে প্রতিদিনই বেড়াতে যান বিপুল সংখ্যক পর্যটক। তাদের ব্যবহৃত প্লাস্টিক, ময়লা সহ নানা আবর্জনায় পরিবেশ দূষিত হচ্ছে পর্যটন স্পটগুলোতে। সেই দূষণ থেকে রক্ষায় এবার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে 13টি স্বেচ্ছাসেবী সংগঠন। পর্যটন নগরী পার্বত্য জেলা বান্দরবান, এখানকার সারা বছরই দেশ বিদেশের বিভিন্ন পর্যটকে মুখরিত হয় এই পর্যটন স্পটগুলো। এই পর্যটনকে কেন্দ্র করে বান্দরবান পার্বত্য জেলায় গড়ে উঠেছে অসংখ্য হোটেল, মোটেল, রিসোর্ট থেকে বিভিন্ন পর্যটন স্পট। এটিকে কেন্দ্র করে কিন্তু সারা বছরে বিভিন্ন যে পর্যটকগুলো বান্দরবানে ভ্রমণ করতে আসে, তারা বিভিন্ন জায়গায় এগুলোতে ময়লা আবর্জনা, যত ময়লা ফেলার কারণে কিন্তু ময়লা বাগারে পরিণত হয়েছে অনেক জায়গা। বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে সেই সব ময়লা আবর্জনা পরিষ্কারের মধ্যে দিয়ে বান্দরবানকে একটি পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মকে একটি নতুন শান্তি এবং বাসযোগ্য পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তারা একটি উদ্যোগ নিয়ে আজকে বান্দরবানের প্রায় 13টি সংগঠনকে একত্রিত করেছে। আজকের এই পরিচ্ছন্নতার ইভেন্টটি মূলত বান্দরবান সদর জোনের সার্বিক সহযোগিতায় বান্দরবান এর প্রায় 13টি স্বেচ্ছাসেবী সংগঠন আজকের এই ইভেন্টে অংশ নিচ্ছেন। আমাদের মূল মেসেজটি হচ্ছে পরিচ্ছন্ন বান্দরবান ঘোষণা। আমরা চাই খুব দ্রুত পুরো বান্দরবান পরিচ্ছন্ন ঘোষণা হোক। সেই পরিচ্ছন্নতার বার্তা নিয়ে কিন্তু আমরা আজকে এখানে হাজির হয়েছি। কানাপাড়া থেকে আপনার পর্যটন মডেল পর্যন্ত আমরা পরিচ্ছন্নতার অভিযান করব। আমরা আশা করব খুব দ্রুত আমরা এই বান্দরবানকে পরিচ্ছন্ন ঘোষণা করব। আমরা কথা বলেছি যে সমস্ত স্বেচ্ছাসেবকরা বান্দরবানের 13টি স্বেচ্ছাসেবক সংগঠন আসলে এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে যুক্ত হয়েছে, তাদের সাথে তারা আমাদেরকে যেটি বলছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গাগুলোতে পর্যটন স্পটগুলো যে ময়লার বাগানগুলো তৈরি হয়েছে, ময়লা আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষিত হয়েছে, সেটি তারা পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে নতুন একটি পরিবেশ তারা সেখানে তৈরি করে দিচ্ছে। এবং তাদের যে লক্ষ্যটি, যেহেতু সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকরা আসে, তারা বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনাগুলো ফেলছে এবং এই ময়লা আবর্জনাগুলো ফেলার কারণে কিন্তু এখানে পরিবেশ যেমন বিপর্যয় করছে, এমন অন্যদিক দিয়ে পর্যটকদের কাছেও কিন্তু সেই যে স্পটগুলো সেগুলো লুকিংটা খুব বাজেভাবে দেখাচ্ছে বলে তারা মনে করছে। এটির কারণে তারা আজকে সেনা জোনের উদ্যোগে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে তারা নেমেছে। বিশেষ করে গোল্ডেন বুদ্ধ টেম্পল থেকে শুরু করে মেঘলার সহ বান্দরবানের জেলার বিভিন্ন পর্যটন স্পটগুলোতে এই অভিযান অব্যাহত রয়েছে বলে তারা জানিয়েছে। এই পর্যটন নগরীতে আমরা দেখতে পাই পর্যটকরা আসলে বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফেলে এমন একটা অবস্থা হয় যে পরিবেশ দূষণ হয়। তো আমরা আজকের এই ইভেন্ট থেকে আমরা একটি বার্তা দিতে চাই যে আমরা যে আজকে যে পরিচ্ছন্ন করে যাচ্ছি, নিজেরাই আমরা সচেতন হব, নতুন পর্যটকরা যাতে এসে বান্দরবানটাকে পর্যটন নগরী থেকে ভালোভাবে দেখে। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, আমরা চাই একটি পরিষ্কার পরিচ্ছন্ন বান্দরবান। আমরা চাই আমাদের এই বান্দরবানে যখন বাইরের থেকে টুরিস্টরা আসবে, তারা যেন একটা সুন্দর স্বচ্ছ পরিবেশ পায়, তারা যেন একটা নির্মল বায়ুর মধ্যে তাদের এই আনন্দ ঘন যে মুহূর্তগুলো সেগুলো কাটাতে পারে। একই সাথে আমরা চাই আমাদের বান্দরবানবাসী যেন খুব সুন্দর একটি নির্মল পরিবেশে বসবাস করতে পারে। পর্যটকদেরকে বিমোহিত করার জন্য বান্দরবানের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তো আমরা পর্যটকদেরকে জানাবো পরিষ্কার পরিচ্ছন্ন বান্দরবানে আপনারা যেখানে সেখানে ময়লা ফেলবেন না। আমরা কথা বলেছি সুশীল সমাজের সাথে। এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটির মাধ্যমে বান্দরবানের পর্যটনকে যেভাবে আসলে স্বাগতম জানানো যাবে, পাশাপাশি জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক পরিবেশের যে ধারাবাহিকতা সেটিও আসলে রক্ষা করা সম্ভব হবে। এই জন্য তারা যে সমস্ত স্বেচ্ছাসেবকরা এখানে শ্রম দিচ্ছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছে
পাশাপাশি যারা আসলে এটির আয়োজন করেছে সেই সমস্ত কর্তৃপক্ষকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছে এবং এই ধারাবাহিকতা আগামীতে অব্যাহত রাখার জন্য তারা পরামর্শ দিয়েছে। বান্দরবনটা যত বেশি আমরা ক্লিন রাখতে পারবো, যতটা ক্লিন ইমেজে থাকবে, তত বেশি পর্যটকদের কাছে এটা গ্রহণযোগ্য হবে। এবং আজকে যে বান্দরবন সেনা জোনের উদ্যোগে যে পরিচ্ছন্নতা অভিযানটি পরিচালিত হচ্ছে সেটি অত্যন্ত প্রশংসনীয় এবং আমি মনে করি এগুলা বিভিন্ন সংগঠন থেকে মানে একবারে অব্যাহত রাখা দরকার। কারণ এই শহর আমাদের, এই শহর পরিষ্কার থাকলে এখানে টুরিস্ট আসবে এবং টুরিস্ট আসলে আমাদের অর্থনীতির মানে চাঙ্গা থাকবে। তাদের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আশা করি এটা পর্যায়ক্রমে আরো গতিবান হবে। আমরা চাই এরা বান্দরবান শহরটা পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যিকার অর্থে একটি পর্যটক বান্ধব শহরে পরিণত হোক। এটার মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে, পর্যটকদের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। আমরা চাই এরা বান্দরবান শহরটা পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যিকার অর্থে একটি পর্যটক বান্ধব শহরে পরিণত হোক। এটার মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে, পর্যটকদের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। সব মিলিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কারণে রক্ষা হবে পরিবেশ প্রকৃতির এবং বজায় থাকবে প্রকৃতির ভারসাম্য এবং আগামী যে প্রজন্মটি আলোর মুখ দেখার অপেক্ষায় রয়েছে, আগামী যে প্রজন্ম দেশের হাল ধরবে বিভিন্ন অর্থনৈতিক উন্নয়ন এবং প্রকৃতির সংরক্ষণে, তাদের যেমন ভূমিকা রাখবে এবং তাদের আগামী প্রজন্মকে একটি সুন্দর পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ তৈরি করার জন্য এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের পাশাপাশি সবুজায়নেরও যে ভূমিকা রাখার কথা সেটি এই সংগঠনগুলোর মাধ্যমে আসলে আগামীতে এই ধারাবাহিকতা তাদের থাকবে বলে তারা জানিয়েছে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। চট্টগ্রাম বিভাগের ভিন্ন ধর্মী সব খবর নিয়ে আবারও হাজির হব আগামী শুক্রবার একই সময়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।